বইযোগ চিত্র বৈচিত্র্যের গল্পের আসরে আজ শোনাব আগাথা ক্রিস্টির গল্প দ্য জুয়েল রবারি অ্যাট দ্য গ্র্যান্ড মেট্রোপলিটন। কর্মক্ষেত্রে পিয়েরো আমার অন্তরঙ্গ বন্ধু। তাকে বললাম, কাজের একঘেয়েমিতে একেবারে বিরক্ত হয়ে উঠেছি, চলো উইকেন্ডটা কোথাও গিয়ে কাটিয়ে আসা যাক, তাহলে মেজাজ একেবারে ঝরঝরে হয়ে যাবে। পিয়েরো বলল, তোমার কি সেরকম মনে হচ্ছে? আমি সে ব্যাপারে একেবারে নিশ্চিত বলতে পারো। কোথায় যেতে চাও? ব্রাইটনে। সত্যি বলতে, আমার এক বন্ধু আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছিল এবং যথাসময়ে সেটা সম্পন্ন করেছি, আর তা থেকে বেশ মোটা অঙ্কের একটা টাকা হাতে এসেছে। আমার মনে হয় গ্র্যান্ড মেট্রোপলিটনে গেলে উইকেন্ডটা দারুণ জমবে। ধন্যবাদ বন্ধু, তোমার প্রস্তাব আমি সানন্দে গ্রহণ করলাম। তুমি যে তোমার এই বৃদ্ধ বন্ধুর কথা আন্তরিকভাবে চিন্তা করো, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আসল বিপদটা কি জানো? আমি তোমার আন্তরিকতার ব্যাপারটা প্রায়ই ভুলে বসে থাকি। আমি তার এই মন্তব্যের যথাযথ রসাস্বাদনে ব্যর্থ হলাম। প্রায়ই আমার মনে হয় পিয়েরো যেন ইচ্ছাকৃতভাবে আমাকে বা আমার ক্ষমতাকে হেয় জ্ঞান করে, কিন্তু সে আমার প্রস্তাবে এত বেশি আনন্দিত হলো যে তার মন্তব্যের জন্য যেটুকু বিরক্ত হয়েছিলাম তা গায়েই মাখলাম না। তাহলে ওই কথাই রইল। আমি অত্যন্ত দ্রুত কথাগুলো উচ্চারণ করলাম। শনিবার সন্ধ্যায় আমরা যথারীতি ব্রাইটনের গ্র্যান্ড মেট্রোপলিটন হোটেলে এসে উপস্থিত হলাম। দারুণভাবে জমে উঠেছে হোটেলের পরিবেশ। চারিদিকে মানুষজনের আনন্দ কোলাহলে গোটা পরিবেশটা জমজম করছে। মনে হচ্ছে সমস্ত পৃথিবীর পুরুষরা যেন তাদের স্ত্রীদের নিয়ে ব্রাইটনের এই হোটেলে এসে উপস্থিত হয়েছেন। হিরে জহরত আর জমকালো পোশাক আশাকে যেন গোটা হোটেলটা ঝলমল করছে। এসব দেখে মনে হচ্ছে যেন সকলে সুরুচির ব্যাপারটাতে গুরুত্ব না দিয়ে ঝকমকে পোশাক পরিচ্ছদ আর দামি হিরে জহরতের জৌলুস দেখাতেই ব্যস্ত। পিয়েরো নিচু স্বরে বলল, দারুণ ব্যাপার। যত রাজ্যের কালোবাজারি যেন এক জায়গায় এসে জড়ো হয়েছে, তাই না হেস্টিংস? আমি চারদিকটায় একবার চোখ বুলিয়ে নিয়ে বললাম, হতে পারে, তবে সকলেই বোধহয় নয়। পিয়েরো শান্তভাবে চারপাশটা একবার ভালো করে দেখল, তারপর বলল, এমন সব দামি দামি হিরে জহরত দেখে আমার মনে হচ্ছে গোয়েন্দাগিরি না করে যদি চুরির কৌশল উদ্ভাবনের ব্যাপারে মাথাটাকে কাজে লাগাতাম, তাহলে বোধহয় সেটাই আমার পক্ষে উপযুক্ত হতো। কুখ্যাত কোনো চোরের কাছে এ এক সুবর্ণ সুযোগ। হেস্টিংস, ওই পিলাটার কাছে যে স্বাস্থ্যবতী মহিলাটি দাঁড়িয়ে আছে, তার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখো। মনে হচ্ছে হিরে জহরত আর মণিমুক্ত একেবারে মুড়ে দেয়া হয়েছে। আমি তার কথা মতো সেদিকে তাকিয়েই একরকম চিৎকার করে উঠলাম, আমি তো ওকে চিনি, উনি মিসেস ওপালসেন। তুমি ওই মহিলাকে চেনো? চিনি এইটুকু, তার বেশি কিছু নয়। ভদ্রমহিলার স্বামী শেয়ার বাজারে দালালি করেন, যথেষ্ট বিত্তবান, এবং সম্প্রতি তেল কোম্পানিগুলোর শেয়ার বিক্রি করে বিরাট অঙ্কের অর্থ মুনাফা করেছেন। ডিনারের পাঠ শেষ হতেই আমরা লাউঞ্জে ওপালসেন দম্পতির সামনে এসে দাঁড়ালাম। আমি তাদের সঙ্গে পিয়েরোর পরিচয় করিয়ে দিলাম। আমরা মিনিট কয়েক গল্পটল্প করে সবাই মিলে কফি টেবিলে গিয়ে কফি খেতে শুরু করলাম। পিয়েরোর মধ্যে রসবোধের মোটেই অভাব নেই। সে মিসেস ওপালসেনের পুষ্ট বুকের দামি মণিমুক্ত খচিত হারটির প্রশংসা করল পঞ্চমুখে, আর তাতেই সঙ্গে সঙ্গে মিসেস ওপালসেনের মুখটা খুশির আলোয় ঝলমল করে উঠল। মিসেস ওপালসেন বললেন, মিস্টার পিয়েরো, এটা আমার একটা বিশেষ ধরনের শখ বলতে পারেন। জুয়েলারির ওপর আমার একটু বেশি আকর্ষণ আছে। এর অবশ্য আমার এই দুর্বলতাটা জানে, আর সে যখন নতুন কোনো দামি অর্নামেন্ট নিয়ে আসে তখন আমি বাচ্চাদের মতো খুশি হয়ে উঠি, আর এড সর্বদাই আমাকে খুশি করার জন্য তৎপর। মূল্যবান স্টোনের ব্যাপারে
আপনার কি তেমন ইন্টারেস্ট আছে? একসময় আমাকে পৃথিবীর দামি দামি সব স্টোন নিয়ে চিন্তা ভাবনা করতে হয়েছে। অবশ্য সেটা করতে হয়েছে আমার পেশার খাতিরে। পিয়েরো কোনো এক রাজবাড়ির ঐতিহাসিক কিছু জুয়েল সম্বন্ধে গল্প বলল, আর মিসেস ওপালসেন নিঃশ্বাস বন্ধ করে তার গল্প শুনলেন। গল্প শেষ হলে মিসেস ওপালসেন উচ্ছ্বসিত হয়ে বললেন, কতগুলো মহা মূল্যবান মুক্ত নেকলেস আছে আমার কাছে। সেগুলো ঐতিহাসিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। আমার মনে হয় পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ নেকলেসের মধ্যে একটা। মুক্তগুলোর রং আর উজ্জ্বলতা দেখলে মুগ্ধ হয়ে যেতে হয়। একটু বসুন, আমি ওটা এক্ষুনি নিয়ে আসছি। পিয়েরো বাধা দেবার চেষ্টা করল, কিন্তু ভদ্রমহিলা তার কথা শুনলেন না। তিনি বললেন, আমার খুব ইচ্ছা ওটা আপনাকে দেখাই। কথাটা বলেই তিনি দ্রুত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন। এতক্ষণ ভদ্রমহিলা স্বামী আমার সঙ্গে কথা বলছিলেন। তিনি তার স্ত্রীকে ওভাবে লিফটের দিকে এগিয়ে যেতে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন পিয়েরোর দিকে। পিয়েরো অল্প একটু হেসে বলল, আপনার স্ত্রী তার মুক্তোর নেকলেসটা আমাকে দেখাতে চাইছেন। ও, সেই মুক্তোর হারটা? একটা অদ্ভুত তৃপ্তির আলো ছড়িয়ে পড়ল তার সমস্ত মুখে। তিনি মৃদু হেসে বললেন, দেখবার মতো জিনিস বটে। অবশ্য যেমন জিনিস, দামও পড়েছে সেই রকম। আমি যে দামে ওটা কিনেছিলাম সে দামে বা তার থেকে বেশি দামে নেকলেসটা আমি বিক্রি করে দিতে পারি। তিনি সে ব্যাপারে একজন বিশেষজ্ঞের মতো খুঁটিনাটি বিষয়গুলো সম্বন্ধে আলোকপাত করে চলেছিলেন, কিন্তু সেসব অনুধাবন করা আমার পক্ষে কষ্টকর হয়ে উঠছিল। মিস্টার ওপালসেন সে বিষয়ে হয়তো আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু একজন বালক ভৃত্য এসে পড়াতে তার কথা মাঝখানে থেমে গেল। সে তার কানে কানে ফিসফিস করে কি যেন বলল। ভদ্রলোক যেন অবাক হয়ে বললেন, সে কি? আমি এক্ষুনি যাচ্ছি, আপনারা আমায় ক্ষমা করবেন। ভদ্রলোক কথাগুলো বলেই ভৃত্যটির সঙ্গে চলে গেলেন। পিয়েরো পেছনে হেলান দিয়ে তার স্পেশাল ব্র্যান্ডের এক ছোট্ট রাশিয়ান সিগারেট ধরালো, আর সেটা টানতে টানতে গোফের ফাঁক দিয়ে হাসতে লাগল। বেশ কিছু সময় কেটে গেল, কিন্তু ওপালসেন দম্পতি ফিরে এলেন না। আমি অধৈর্য হয়ে বললাম, আশ্চর্য, কারো দেখাই যে নেই আর। পিয়েরো ধোয়ার বৃত্তগুলোর দিকে তাকিয়ে চিন্তান্বিত স্বরে বলল, ওরা এখন আর ফিরবেন না। কেন? আমার উৎসুক প্রশ্ন। কারণ কিছু একটা ঘটেছে। কি ধরনের ঘটনা ঘটেছে বলে তোমার মনে হচ্ছে? তুমিই বা সেটা কি করে জানলে? আমার কৌতূহলী প্রশ্ন। পিয়েরো মৃদু হেসে বলল, জানলাম কি করে? দেখলাম। কয়েক মিনিট আগে ম্যানেজার ভদ্রলোক হন্তদন্ত হয়ে দৌড়ে ওপরে উঠে গেলেন। তাকে দেখে খুব উত্তেজিত মনে হলো। এছাড়া দেখলাম লিফট বয়টি হোটেলের একজন ভৃত্যের সঙ্গে ফিসফিস করে কি যেন বলছে। লিফটের বেলটা বাড়তিনেক বেজে উঠলেও সে ব্যাপারে সে খেয়ালই করল না। আরও নজরে পড়ল হোটেলের অন্যান্য বেয়ারারাও বিমর্ষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। পিয়েরও কোনো একটা ব্যাপারে নিশ্চিত হয়ে মাথা ঝাঁকালো। তারপর বলল, ব্যাপারটা যে গুরুতর কিছু সে ব্যাপারে আমি সম্পূর্ণ নিঃসন্দেহ। যা ভেবেছিলাম ঠিক তাই। দেখছি পুলিশও এসে গেছে। দুজন লোক হোটেলে এসে ঢুকল। একজনের পরনে পুলিশের পোশাক আর অন্যজন পরে আছে সাধারণ পোশাক। এরা হোটেলের একজন বেয়ারাকে কি যেন বলল, আর সে তাদের তক্ষুণে ওপরে নিয়ে গেল। মিনিট কয়েক পরে সেই বেয়ারাটির নিচে নেমে আমরা যেখানে বসেছিলাম সেখানে এসে হাজির হয়ে বলল, মিস্টার ওপালসেন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানতে চেয়েছেন আপনারা কি একটু উপরে আসবেন। পিয়েরো এমনভাবে উঠে দাঁড়ালো মনে হলো সে জানত মিস্টার ওপালসেন তাকে ডেকে পাঠাবেন। আমি ট্রু শব্দটি না করে তাকে অনুসরণ করলাম। দোতলায় ওপালসেনের ঘর। দরজার বেলটা বাজিয়ে দিয়েই বেয়ারাটি চলে গেল। এরপর দরজা খুলে যেতেই অদ্ভুত একটা দৃশ্য আমাদের চোখে পড়ল। যে ঘরে আমরা ঢুকলাম সেটা ছিল মিসেস ওপালসেনের বেডরুম। ঘরের মাঝখানে একটা আর্মচেয়ারে বসে ভদ্রমহিলা ভীষণভাবে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। মিস্টার ওপালসেন ক্রুদ্ধ হয়ে ঘরের এ প্রান্ত থেকে ও প্রান্তে পায়চারি করে বেড়াচ্ছেন।
পুলিশ দুজন ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। তাদের একজনের হাতে একটা নোট বই। হোটেলের একজন পরিচারিকা ফায়ারপ্লেসের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা মৃত্যুভয়ে ভীত একজন মানুষের মতো বিবর্ণ, ফ্যাকাশে হয়ে উঠেছে। ঘরের আরেক দিকে একজন ফরাসি স্ত্রীলোক একভাবে কেঁদে চলেছে। নিশ্চয়ই সে মিসেস ওপালসেনের খাস পরিচারিকা। এরকম একটা নারকীয় পরিস্থিতির মধ্যে আমরা এসে পড়েছি। পিয়েরো কিন্তু নির্বিকার, তার মুখে মৃদু হাসি লেগেই আছে। আমাদের সেখানে দেখার সঙ্গে সঙ্গে মিসেস ওপালসেন এতটাই অবাক হয়েছিলেন যে তৎক্ষণাৎ তিনি চেয়ার থেকে একরকম লাফিয়ে আমাদের দিকে দ্রুত এগিয়ে এলেন। মিস্টার পিয়েরো, এ ব্যাপারে এর যা খুশি বলতে পারে, কিন্তু আমি ভাগ্যে বিশ্বাসী। এটা বোধহয় আগে থেকেই নির্দিষ্ট ছিল যে আজ সন্ধে আপনার সঙ্গে আমার দেখা হবে। আমার দৃঢ় ধারণা, ওই চুরি বা খোয়া যাওয়া মুক্তোর হারটার আপনি যদি হদিশ করতে না পারেন, তাহলে অন্য কারো পক্ষেও সেটা করা সম্ভব হবে না। পিয়েরো তাকে আশ্বস্ত করে শান্ত স্বরে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, সবকিছু ঠিক হয়ে যাবে। কথা দিচ্ছি, আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব। মিস্টার ওপালসেন একজন পুলিশ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বললেন, এই ভদ্রলোকের সাহায্য নেয়ার ব্যাপারে আশা করি আপনাদের কোনো আপত্তি হবে না। মোটেই না, মোটেই না। ভদ্রলোক কথাগুলো ভদ্রভাবে বললেও জবাব দিলেন নৈর্ব্যক্তিক স্বরে। তারপর বললেন, সম্ভবত আপনার স্ত্রী আগের থেকে কিছুটা সুস্থ বা স্বাভাবিক হয়েছেন। এখন যদি তিনি আমাদের ঘটনাটা খুলে বলেন। এ কথা শুনে মিসেস ওপালসেন অসহায়ভাবে পিয়েরোর দিকে তাকালেন। সে তাকে তার চেয়ারে বসতে বলে বলল, আপনি শান্তভাবে সমস্ত ঘটনাটা আমাদের কাছে খুলে বলুন। ভদ্রমহিলা চোখের জল মুছে ঘটনাটা বলতে শুরু করলেন। ডিনার সেরে আমি ওপরে উঠে এসেছিলাম মিস্টার পিয়েরোকে আমার মুক্ত নেকলেসটা দেখাবো বলে। সে সময় হোটেলের পরিচারিকা আর সেলেস্টিন অন্যান্য দিনের মতো ঘরেই ছিল। মাফ করবেন ম্যাডাম, অন্যান্য দিনের মতো। এই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন। আমি একটা নিয়ম করে দিয়েছিলাম, সেলেস্টিনের অনুপস্থিতিতে আমার ঘরে কেউ ঢুকতে পারবে না। সেলেস্টিনের উপস্থিতিতে হোটেলের পরিচারিকা সকালে ঘর পরিষ্কার করে দিয়ে যায়, আর তারপর ডিনারের পাট চুকে গেলে বিছানাটা পাল্টে দিয়ে যায়, সেটাও সেলেস্টিনের উপস্থিতিতে। এছাড়া সে অন্য ঘরে ঢোকে না। মিসেস ওপালসেন একটু থেমে আবার শুরু করলেন, হ্যাঁ, যা বলছিলাম, আমি এই ঘরে ঢুকে মুক্তোর হারটা নেব বলে ড্রয়ারটার দিকে এগিয়ে গেলাম। এই বলে তিনি ড্রেসিং টেবিলের ডান দিকের নিচের ড্রয়ারটার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। আবার বলতে শুরু করলেন, এই ড্রয়ারটার মধ্যে জুয়েল কেসটা ছিল। আমি ওটা বের করে চাবিটা খুলে ফেললাম। সবকিছুই আগের মতো ছিল, কিন্তু মুক্তোর হারটা ছিল না। পুলিশ ইন্সপেক্টর নোট বইয়ে মিসেস ওপালসেনের বয়ানটা নোট করে নিলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি শেষ ওটাকে কখন দেখেছেন? আমি যখন ডিনার করতে নিচে নেমে আসি, তখনও নেকলেসটা ওই কেসটার মধ্যে ছিল। আপনি সে ব্যাপারে নিশ্চিত? হ্যাঁ, আমি সে ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত, কিন্তু আমি ওটা পরব কিনা সেটাই ঠিক করে উঠতে পারছিলাম না। শেষ পর্যন্ত পান্নার নেকলেসটা পরব বলে ঠিক করলাম, আর মুক্তোর নেকলেসটাকে আবার ওই কেসটার মধ্যে রেখে দিলাম। আচ্ছা, একবার মনে করার চেষ্টা করুন তো, কে জুয়েল কেসটা লক করেছিল? আমি করেছিলাম। গলার একটা চেনের সঙ্গে চাবিটা আটকানো থাকে। কথা বলতে বলতে তিনি চেন সমেত চাবিটা উঁচু করে দেখালেন। ইন্সপেক্টর সেটা ভালো করে পরীক্ষা করলেন, তারপর কাঁধ ঝাঁকিয়ে বললেন, যে চুরি করেছে তার কাছে নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি আছে। সে সেই চাবি দিয়েই কাজটা করেছে। আচ্ছা, জুয়েল কেসটা লক করার পর আপনি কি করলেন? আমি ওটা নিচের ড্রয়ারটায় রেখেছিলাম, যেমন অন্য সময় আমি সেটাই করি। ভালো করে ভেবে দেখুন তো ড্রয়ারটা লক করেছিলেন কিনা। না, তা আমি কখনোই করি না। আমার পরিচারিকা ঘরেই ছিল, সুতরাং আমি ড্রয়ার লক করার প্রয়োজন মনে করিনি। তার কথা শুনে ইন্সপেক্টরের মুখটা গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, তাহলে এটা পরিষ্কার,
যখন আপনি ডিনার করতে নিচে নেমে এসেছিলেন তখন মুক্তোর নেকলেসটা কেসটার মধ্যে ছিল, আর তারপর থেকে আপনার পরিচারিকা একবারের জন্যও বাইরে বেরিয়ে আসেনি। এই প্রথম সেলেস্টিন নিজের বিপদের কথা বুঝতে পেরে আর্তকণ্ঠে মর্মভেদী চিৎকার করে উঠল। তারপর হঠাৎ পিয়েরোর পায়ের ওপর পড়ে ঝড়ের বেগে ফরাসি ভাষায় অসংলগ্নভাবে অনেক কথা বলে যেতে লাগল। এমন কথা ভাবাই অত্যন্ত গর্হিত যে আমি ম্যাডামের মুক্তোর নেকলেসটা চুরি করেছি। আমার পুলিশি নির্বুদ্ধিতার অনেক পরিচয় পেয়েছি আমরা, কিন্তু মসিয়ে একজন ফরাসি ভদ্রলোক। পিয়েরো তার কথার মাঝখানে হঠাৎ বলে উঠল, আমি ফরাসি নই, আমি বেলজিয়ান। কিন্তু সেলেস্টাইন তার ভুল সংশোধন করে দেবার ব্যাপারগুলোতে কোনো গুরুত্বই দিল না। সে বলে চলল, মসিয়ে কি একজন ফরাসি ভদ্রলোক হয়ে একজন অসহায় ফরাসি মেয়েকে এই বিপদ থেকে উদ্ধার করবেন না? সমস্ত দোষটা কি আমার ঘাড়ে এসে পড়বে, আর হোটেলের ওই মেয়েটা দোষী হওয়া সত্ত্বেও তাকে ছেড়ে দেয়া হবে? প্রথম থেকেই ওর ভাবগতিক ঠিক সুবিধের মনে হয়নি। লালমুখো ওই হতচ্ছাড়িটাই যত নষ্টের গোড়া। ওকে দেখলেই বোঝা যায় যে ছোটবেলা থেকে ও চুরির কাজে হাত পাকিয়েছে। প্রথম থেকেই আমি বলে আসছি, ওর সততা সম্বন্ধে আমার সন্দেহ আছে। তাছাড়া ও যখন ম্যাডামের ঘর পরিষ্কার করতে আসে, আমি ওর ওপর কড়া নজর রাখি। নির্বোধ পুলিশগুলো ওকে বা ওর সমস্ত কিছু ভালো করে তল্লাশ করুক, আমি নিশ্চিত তার কাছ থেকেই ম্যাডামের মুক্তোর নেকলেসটা পাওয়া যাবে। যদিও সেলেস্টাইন চিৎকার করে দুর্বোধ্য বিদেশি ভাষায় ঝড়ের বেগে কথাগুলো বলে গেল, তবুও সে হোটেল পরিচারিকার দিকে তাকিয়ে এমন ভাবভঙ্গি বা ইঙ্গিত করতে লাগল, সে যে কি বলতে চাইছে তা বুঝতে তার অসুবিধা হলো না। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল। সে তপ্ত স্বরে বলল, ওই বিদেশি মেয়েটা আমার নামে ডাহা মিথ্যে কথা বলছে, আমি সেটা কখনো চোখেই দেখিনি। সেলেস্টিন তীক্ষ্ণ স্বরে চিৎকার করে বলল, ওকে তল্লাশ করে দেখুন, আমি মিথ্যে না সত্যিই বলছি। আমি দিব্যি কেটে বলতে পারি মুক্তোর নেকলেসটা ওর কাছেই পাওয়া যাবে। সেলেস্টিনের কথা শুনে ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠল হোটেলের মেয়েটি। মারমুখী হয়ে ছুটে গেল সেলেস্টিনের দিকে। তারপর বলল, মিথ্যুক কোথাকার, নিজেই মুক্তোর নেকলেসটা চুরি করে আমার উপর দোষ চাপাতে চাইছ? ম্যাডাম এ ঘরে আসার আগে মিনিট 3 আমি এ ঘরেই ছিলাম। তখন দেখলাম তুমি এ ঘরেই বসে বসে বিড়ালের মতো ইঁদুর শিকারে ব্যস্ত রয়েছ। ইন্সপেক্টর অন্তর্ভেদী দৃষ্টিতে সেলেস্টিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ও যা বলছে তা সত্যি? আপনি ঘর ছেড়ে একবারের জন্য বাইরে বেরোননি? সেলেস্টিন স্বীকার করতে বাধ্য হল, আমি সমস্ত সময়টা এ ঘরেই ছিলাম, কিন্তু মাঝের এই দরজাটা দিয়ে বারদুই আমি আমার ঘরে গিয়েছিলাম। একবার গিয়েছিলাম সুতোর রিলটা আনতে, আর একবার গিয়েছিলাম কাঁচিটা আনার জন্য। এই সুযোগে ও নিশ্চয়ই সেটা সরিয়ে ফেলেছে। হোটেল পরিচারিকা ক্রুদ্ধস্বরে বলল, তুমি 1 মিনিটের জন্যেও ঘর ছেড়ে যাওনি। তুমি তোমার ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে এসেছ। এটাকে যাওয়া বলে না। ঠিক আছে, পুলিশ আমার ওপর তল্লাশি চালাক, তাতে আমার ভয়ের কিছুই নেই, বরং তাতে আমি খুশি হব। সেই সময় দরজায় টোকা দেবার শব্দ হলো। ইন্সপেক্টর দরজা খোলার জন্য এগিয়ে গেলেন এবং দরজা খুলতেই যাকে তিনি দেখলেন তাতে তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। ওহ, আপনি এসে গেছেন। আমি একজন মহিলা পুলিশ ডেকে পাঠিয়েছিলাম। এবার এদের ওপর তল্লাশি চালাবার কোনো অসুবিধা হবে না। ইন্সপেক্টর পরিচারিকাটির দিকে তাকাতেই তাকে কি করতে হবে বুঝতে পেরে সে মাথা ঝাঁকিয়ে পাশের ঘরে চলে গেল। মেয়ে পুলিশটিও সঙ্গে সঙ্গে তার পিছনে পিছনে সেই ঘরে গিয়ে ঢুকল। এদিকে ফরাসি মেয়েটি একটা চেয়ারে বসে আকুল হয়ে কাঁদতে লাগল। পিয়েরো ঘরটার চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল। একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য একটা স্কেচের মাধ্যমে ঘরের বিশেষ বিশেষ অংশগুলো দেখানোর চেষ্টা করেছি। এভাবে ঘুরে দেখতে দেখতে জানালার পাশের একটা দরজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ওটা কোন দিকের দরজা? ইন্সপেক্টর বললেন, সম্ভবত ওটা পাশের ঘরের দরজা, এদিক থেকে ওটা বন্ধ করা আছে। পিয়েরো দরজাটার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করল, কিন্তু সেটা খুলল না। এবার দরজাটা ঠেলে খোলার চেষ্টা করল, কিন্তু তাতেও দরজাটা খুলল না।
পিয়েরো বলল, ওটা ভেতর থেকে বন্ধ করা আছে। সে এরপর জানালাগুলোর দিকে এগিয়ে গেল এবং সেগুলো ভালো করে পরীক্ষা করে দেখতে লাগলো। তারপর বলল, না, এদিকে কিছুই নেই, এমনকি বাইরের দিকে একটা ব্যালকনিও নেই। এবার ইন্সপেক্টর খানিকটা অধৈর্য হয়ে বললেন, থাকলেও তা আমাদের কোনোভাবে কাজে সাহায্য করতে পারত না, যদি না সেলেস্টিন কখনো ঘর থেকে বাইরে বেরিয়ে আসতো। পিয়েরো বিন্দুমাত্র অপ্রতিভ না হয়ে বলল, এটা এভিডেন্স গ্রাহ্য ব্যাপার, কারণ মাদমোয়াজেল নিশ্চিতভাবে বারবার বলছে যে সে ঘরের বাইরে বেরোয়নি। তাদের আলোচনায় বাধা পড়ল কারণ হোটেলের পরিচারিকার সঙ্গে মহিলা পুলিশটি ফিরে এলো। মেয়ে পুলিশটি বলল, ওর কাছে কিছুই পাওয়া যায়নি। সত্যি আশ্চর্য, আমার উপর কি করে আপনাদের এমন ধারণা হলো? পরিচারিকাটি মুখটা বিকৃত করে বলল, সচ্চরিত্রের একজন মেয়ের ওপর এভাবে চুরির দায় চাপাতে ওই বদমাস ফরাসি মেয়েটার লজ্জা পাওয়া উচিত ছিল। ঠিক আছে, ঠিক আছে। দরজার একটা পাল্লা খুলে দিয়ে ইন্সপেক্টর বললেন, কেউ আর তোমাকে সন্দেহ করছে না, তুমি এখন যাও, গিয়ে নিজের কাজ করো। হোটেল পরিচারিকাটি ইচ্ছা না থাকলেও সে খোলা দরজা দিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, ওই ফরাসি ছুরিটাকে সার্চ করবেন তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। সে বেরিয়ে যেতেই ইন্সপেক্টর দরজাটা বন্ধ করে দিয়ে সেটাকে লক করে দিলেন। এবার সেলেস্টাইনকে সার্চ করার পালা। মহিলা পুলিশটি তাকে নিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকল। মিনিট কয়েক পরে ফিরে এলো। তার কাছেও কিছুই পাওয়া যায়নি। ইন্সপেক্টরের মুখটা গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, মিস সেলেস্টিন, তোমাকে আমার সঙ্গে একবার থানায় যেতে হবে। এরপর মিসেস ওপালসেনের দিকে তাকিয়ে বললেন, দুঃখিত ম্যাডাম, সমস্ত কিছু দেখে শুনে যেটুকু বুঝেছি তাতে মনে হচ্ছে এদের সার্চ করে কিছু পাওয়া না গেলেও এই ঘরের কোথাও ওটা লুকোনো আছে। সেলেস্টিন একটা তীক্ষ্ণ চিৎকার করে পিয়েরোর একটা হাত জড়িয়ে ধরল। পিয়েরো একটু নিচু হয়ে তার কানে কানে কি বলল। তার কথা শুনে সেলেস্টিন অনিশ্চিতভাবে তার মুখের দিকে তাকিয়ে রইল। পিয়েরো বলল, তোমাকে যদি থানায় যেতে হয় যাবে, ভয়ের কোনো কারণ নেই। এবার সে ইন্সপেক্টরের দিকে ফিরে বলল, মসিয়ে, আপনি যদি অনুমতি করেন তাহলে একটা ছোট্ট পরীক্ষা করে দেখতে পারি, শুধু আমার নিজের সন্তুষ্টির জন্য। ইন্সপেক্টরের মত দেওয়ার পক্ষে অস্পষ্টভাবে বললেন, সেটা কী ধরনের পরীক্ষা তার ওপরেই নির্ভর করছে। পিয়েরো আরেকবার সেলেস্টিনের উদ্দেশ্যে বলল, তুমি আমাদের বলেছ যে তুমি সুতোর রিলটা আনতে তোমার ঘরে গিয়েছিলে। আচ্ছা, ওটা কোথায় ছিল মনে করে বলো। আলমারির ওপরে। আর কাঁচিটা? সেটাও একই জায়গায় ছিল। মাদমোয়াজেল, কিভাবে সুতোর রিল আর কাঁচিটা আনতে গিয়েছিলে সেটা আরেকবার দেখাতে কি তোমার খুব অসুবিধা হবে? তুমি বলছো তুমি এখানে এই ঘরে বসেই কাজ করছিলে। কোনো রকম আপত্তি না করে সেলেস্টিন একটা চেয়ারে গিয়ে বসল। তারপর পিয়েরোর ইঙ্গিতে উঠে পাশের ঘরে গেল। সে ঘরের আলমারির ওপর থেকে একটা জিনিস নিয়ে ফিরে এলো। পিয়েরো হাতে যে ঘড়িটা ধরে রেখেছিল সেটাতে তার যাওয়া আসার সময়টা লক্ষ্য করল। মাদমোয়াজেল, যদি আরেকবার করে দেখাও। সেলেস্টিন দ্বিতীয়বার সেটা করে দেখানোর পর পিয়েরো সময়টা তার নোট বইয়ে নোট করে ঘড়িটা আবার পকেটে ঢুকিয়ে রাখল। ধন্যবাদ সেলেস্টিন। ধন্যবাদ ইন্সপেক্টর। পিয়েরো ইন্সপেক্টরকে নিচু হয়ে অভিবাদন জানালো। পিয়েরোর অতিরিক্ত বিনয় ইন্সপেক্টরের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠল। সেলেস্টিন কাঁদতে কাঁদতে মহিলা পুলিশ ও সাদা পোশাকের পুলিশের সঙ্গে বেরিয়ে গেল। এবার ইন্সপেক্টর তার কাজ শুরু করলেন। তিনি মিসেস ওপালসেনের কাছে সংক্ষেপে ক্ষমা চেয়ে নিয়ে ঘরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড করতে আরম্ভ করলেন। ড্রয়ার, ওয়ার্ড্রোব, কাবার্ড, বিছানা সবকিছু একেবারে ওলটপালট করে ফেললেন। মিস্টার ওপালসেন সন্দেহের চোখে নির্বাক হয়ে সবকিছু দেখতে লাগলেন। পিয়েরো এবার খানিকটা অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, আপনার কি মনে হচ্ছে এভাবে আপনি মুক্তোর হারটা খুঁজে বের করতে পারবেন? হ্যাঁ স্যার, এভাবেই খুঁজে বের করা যাবে এবং তার পিছনে যথেষ্ট কারণ আছে। চুরির ব্যাপারটা এত তাড়াতাড়ি ধরা পড়ে গেল যে মেয়েটি ঘর থেকে মাল পাচার করার সময় বা সুযোগ পায়নি। চুরিটা ম্যাডামের কাছে এত শিগগির ধরা পড়ে গেল যে তার সমস্ত প্ল্যান ভেস্তে গেল।
নিশ্চয়ই দুজনের মধ্যে একজন মুক্ত নেকলেসটা কোথাও লুকিয়ে রেখেছে। তবে হোটেলের পরিচারিকার পক্ষে এমন কাজ করাটা মোটেই স্বাভাবিক বা যুক্তিসম্মত বলে মনে হয় না। পিয়েরো শান্তস্বরে বলল, শুধু অস্বাভাবিক নয়, অসম্ভব। তাই কি? চোখ বড় বড় করে পিয়েরোর দিকে তাকালেন ইন্সপেক্টর। পিয়েরো গোফের ফাঁকে বাঁকা হাসি হেসে বলল, আমি এখন একটা পরীক্ষা করব। সেটা ভালো করে লক্ষ্য করবেন। হেস্টিংস, এদিকে একবার এসো তো। পিয়েরো আমার হাতে ঘড়িটা দিয়ে বলল, এটা একটু ধরো। হ্যাঁ, ধরে থাকো। আমি মাদময়জেলের এ ঘর থেকে পাশের ঘরে যাতায়াতের সময়টা নোটবইয়ে টুকে রেখেছি। প্রথমবার তার সময় লেগেছিল 12 সেকেন্ড, দ্বিতীয়বার লেগেছিল 15 সেকেন্ড। এখন আমি যা করছি সেটা ভালোভাবে লক্ষ্য করুন। এবার মিসেস ওপালসেনের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, দয়া করে একবার জুয়েল কেসের চাবিটা দেবেন। আর হেস্টিংস, তুমি বলবে স্টার্ট। আমি প্রায় সঙ্গে সঙ্গে শব্দটা উচ্চারণ করলাম। পিয়েরো অতি দ্রুত ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে তার মধ্য থেকে জুয়েল কেসটা বের করল। জুয়েল কেসের লকে চাবিটা গলিয়ে কেসটা খুলে ফেলল। একটা পছন্দসই জুয়েল বের করে দ্রুত হাতে কেসটা বন্ধ করে চাবি আটকে আবার ড্রয়ারের মধ্যে রেখে দিয়ে সেটাকে ঠেলে ঢুকিয়ে দিল। এই কাজগুলো করল অসম্ভব দ্রুত গতিতে। সে আমার দিকে ঘুরে তাকাতেই আমি বললাম, 46 সেকেন্ড। সকলকে উদ্দেশ্য করে পিয়েরো বলল, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন হোটেল পরিচারিকার পক্ষে এভাবে নেকলেসটা বের করে আনা কোনো মতেই সম্ভব ছিল না। আর সেটাকে লুকিয়ে রাখার তো কথাই ওঠে না। এবার ইন্সপেক্টর বেশ খুশি হয়েই বললেন, তাহলে এটাই পরিষ্কার যে কাজটা সেলেস্টিনেরই। এই বলে তিনি আবার সেলেস্টিনের ঘরে ঢুকলেন সার্চ করার জন্য। পিয়েরো ভ্রু দুটো কুঁচকে কিছুক্ষণ কি যেন চিন্তা করল। তারপর হঠাৎ মিস্টার ওপালসেনের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞেস করল, নেকলেসটা নিশ্চয়ই ইনশিওর করিয়েছিলেন? মিস্টার ওপালসেন প্রশ্নটা শুনে কেমন যেন হকচকিয়ে গেলেন। তিনি দ্বিধান্বিত স্বরে হ্যাঁসূচক উত্তর দিলেন। মিসেস ওপালসেন কান্নায় ভেঙে পড়ে বললেন, বীমার সঙ্গে এই চুরির কি সম্পর্ক? আমার নেকলেসটাই আমি ফিরে পেতে চাই। আমার কাছে ওটা অমূল্য। টাকা দিয়ে ওর মূল্য পরিমাপ করা যায় না। পিয়েরো বলল, বুঝতে পারছি, সেন্টিমেন্টটাই সবথেকে বড় কথা। ইন্সপেক্টরের উল্লাসের হইচই আর চিৎকারে তাদের কথায় ছেদ পড়ল। তিনি তার আঙুলে একটা কিছু ঝুলিয়ে নিয়ে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন। দেখা গেল সেটা ম্যাডামের চুরি যাওয়া মুক্তোর নেকলেস। সেটা চারিদিকে তার উজ্জ্বল দ্যুতি ছড়িয়ে দিয়েছে। মিসেস ওপালসেন আনন্দে চিৎকার করে উঠলেন, ওই তো আমার নেকলেস! তিনি এত উত্তেজিত হয়ে উঠেছিলেন, পরিবেশের কথা ভুলে গিয়ে 2 হাতে সেটা আঁকড়ে ধরে বুকের উপর চেপে ধরলেন। আমরা তার চারপাশে ভিড় করে দাঁড়ালাম। মিস্টার ওপালসেন খুশির স্বরে জিজ্ঞেস করলেন, ওটা কোথায় পাওয়া গেল? আপনাদের সেলেস্টিনের বিছানায়, ম্যাট্রেসের স্প্রিংয়ের খাঁজে। হোটেল পরিচারিকা আসার আগেই সে নিশ্চয়ই ওটা চুরি করে ওখানে লুকিয়ে রেখেছিল। পিয়েরো বিনয় দেখিয়ে বলল, ম্যাডাম, যদি ওটা আমাকে একবার দেখতে দেন। সে তার কাছ থেকে নেকলেসটা নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল। তারপর শিষ্টতা সম্মত অভিবাদন জানিয়ে সেটা তাকে ফেরত দিল। ইন্সপেক্টর বললেন, আপাতত নেকলেসটা আমাদের কাছে জমা রাখতে হবে। চুরির অভিযোগটা লেখার ব্যাপারে এটা দরকার হবে। কাজ মিটে গেলেই ওটা আপনি ফেরত পাবেন। মিস্টার ওপালসেন বললেন, ওসবের কি আর দরকার আছে? হ্যাঁ, স্রেফ ওটা একটা ফর্মালিটি। ম্যাডাম বললেন, হ্যাট, ওটা ওর কাছে দিয়ে দাও। ওটা এখানে থাকলে দুশ্চিন্তায় আমি ঘুমোতে পারবো না। ভাবতে পারছি না, কি সাংঘাতিক মেয়ে! আমি ওকে বিশ্বাস করে কি ভুলই না করেছিলাম। একটু পরেই হাতের ওপর মৃদু একটা চাপ অনুভব করলাম। দেখলাম বন্ধুবর পিয়েরো। সে বলল, এখানকার কাজ আপাতত আমাদের শেষ হয়েছে, চলো বেরিয়ে পড়ি। ঘর থেকে বেরিয়ে এসে কি যেন ভেবে বলল, চলো পাশের ঘরটা একবার দেখে আসি। দরজায় তালা লাগানো ছিল না। আমরা ঘরে গিয়ে ঢুকলাম। বেশ বড় ঘর, কেউ থাকে না। চারিদিকে পুরো ধুলোর আস্তরণ পড়ে গেছে। দেখলাম জানলার পাশে একটা টেবিল, তার উপরে মোটা ধুলোর আস্তরণ পড়েছে। পিয়েরো সেখানকার একটা চৌকো দাগের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করল। সে জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। তার উদ্দেশ্য সম্বন্ধে নিশ্চিত হতে পারছিলাম না।
তাই বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি জন্য এলে সেটা বলবে? আমার জানা দরকার এপাশ থেকে দরজাটা আটকানো ছিল কিনা। আমি দরজাটার দিকে তাকিয়ে দেখলাম আমরা এইমাত্র যে ঘর থেকে বেরিয়ে এলাম এটা সেই ঘরের সঙ্গে লাগোয়া। পিয়েরো মাথা নাড়ছিল, মনে হলো সে এক মনে কোনো কিছু চিন্তা করছে। বললাম, কেসের ঝামেলা তো মিটে গেছে, তাহলে ওসব নিয়ে এখন চিন্তা করার কি দরকার? কথাগুলো বেশ বিরক্ত হয়েই বললাম। পিয়েরো মাথা নাড়তে নাড়তে বলল, না বন্ধু, কেস এখনো মেটেনি। নেকলেস চোরকে যতক্ষণ না ধরতে পারছি ততক্ষণ এসব ঝামেলা চলতেই থাকবে। ঝামেলা তো মিটেই গেছে, চোরকেও আমরা শনাক্ত করেছি। কাকে শনাক্ত করেছ? পিয়েরো বাঁকা হেসে প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল। কেন, ওই ফরাসি মেয়েটাকে? বলো কি? পিয়েরো যেন আকাশ থেকে পড়ল। কেন? ওর ম্যাট্রেসের তলায় ওটা পাওয়া গেছে, আমি তোতলাতে তোতলাতে বললাম। পিয়েরো জিভ দিয়ে টকটক করে একরকম শব্দ করে উঠল। তারপর গলার স্বরে একটু বিরক্তি মিশিয়ে বলল, কিছুই বোঝো না, ওটা আসল নয়। কি? একরাশ বিস্ময় ঝরে পড়ল আমার গলার স্বরে। যেটা সেলেস্টিনের ম্যাট্রেসের তলায় পাওয়া গেছে সেটা নকল, ইমিটেশন। তার কথা শুনে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। আমার অবস্থা দেখে পিয়েরো গোফের ফাঁকে ফিকফিক করে হাসতে লাগল। মণিমুক্তর ব্যাপারে ইন্সপেক্টরের আদৌ কোনো অভিজ্ঞতা নেই। কথাটা চাউর হলে বিরাট একটা শোরগোল শুরু হয়ে যাবে। এরপর আমি হাত ধরে টানতে টানতে বললাম, এসো। কোথায়? এক্ষুনি আমরা ব্যাপারটা ওপালসেনের কাছে ফাঁস করে দেব। শোনো বন্ধু, এই মুহূর্তে সেটা করা ঠিক হবে না। কিন্তু মিসেস ওপালসেনের কথাটা একবার ভেবে দেখো, বেচারি। তার মুক্তোর নেকলেসটা নিরাপদ আছে জেনে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, কিন্তু এই সুযোগে আসল চোর বামাল সমেত সরে পড়তে পারে। তুমি সূক্ষ্মভাবে চিন্তা না করেই কথা বলছো। কে বলতে পারে আজ রাতে মিসেস ওপালসেন ডিনারে যাওয়ার আগে জুয়েল কেসটার মধ্যে যে মুক্তার নেকলেসটা রেখেছিলেন সেটা ছিল নকল। আমার ধারণা আসলটা বেশ কিছুদিন আগেই চুরি হয়েছে, খুব সম্প্রতি নয়। বলো কি? আমার সমস্ত বুদ্ধিশুদ্ধি যেন ঘুলিয়ে যেতে লাগলো। ঠিক তাই, পিয়েরো বলল, চলো বেরিয়ে পড়া যাক। সে ঘর থেকে বেরিয়ে এক মুহূর্ত দাঁড়ালো, তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে করিডোরের শেষ প্রান্ত পর্যন্ত চলে গেল। এরপর এসে দাঁড়ালো ছোট্ট একটা ঘরের পাশে। এই ঘরটার মধ্যে ওই তলার সমস্ত পরিচারক আর পরিচারিকারা জড়ো হয়ে নিজেদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছিল। তাদের মধ্যে হোটেলের সেই পরিচারিকাটিকেও দেখা গেল, যাকে চুরির ব্যাপারে সন্দেহ করা হয়েছিল। সে সেখানে একটা সভা করে উৎসুক শ্রোতাদের কাছে তার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা বর্ণনা করছিল। সে একটা কথা সম্পূর্ণ করার আগেই মাঝপথে থেমে গেল। পিয়েরো শিষ্টতাপূর্ণ অভিবাদন করে স্বাভাবিক বিনয়ের স্বরে বলল, তোমাদের কথাবার্তায় বাধা সৃষ্টি করার জন্যে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। মিস্টার ওপালসেনের ঘরটা যদি একবার খুলে দিতে তাহলে বিশেষ বাধিত হতাম। পরিচারিকাটি বেরিয়ে আসতেই আমরা প্যাসেজটা দিয়ে তার সঙ্গে এগিয়ে চললাম। মিস্টার ওপালসেনের ঘরটা করিডোরের একপাশে, আর এই ঘরের দরজাটা ছিল ম্যাডামের ঘরের উল্টো দিকে। পরিচারিকাটা চাবি ঘুরিয়ে দরজাটা খুলে দিতেই আমরা ঘরে গিয়ে ঢুকলাম। সে যখন চলে যাচ্ছিল পিয়েরো তাকে একটু দাঁড়াতে বলে বলল, এক মিনিট, মিস্টার ওপালসেনের ঘরে এ ধরনের কোনো কার্ড দেখেছ? এই বলে সে সাদা রঙের ঝকঝকে একটা কার্ড তার দিকে বাড়িয়ে ধরল। এই কার্ডটা সাধারণত অন্যান্য কার্ডের থেকে অনেকটাই আলাদা। মেয়েটি সেটা হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। না স্যার, এ ধরনের কোনো কার্ড আমার চোখে পড়েছে বলে মনে হচ্ছে না, তবে ওর খানসামা ওর ঘরের সমস্ত কাজগুলো করে, সে হয়তো বলতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, তুমি এখন যেতে পারো। পিয়েরো তার কাছ থেকে কার্ডটি নিয়ে নিলে সে সেখান থেকে চলে গেল। পিয়েরোর মধ্যে খানিকটা ভাবান্তর লক্ষ্য করলাম। সে ঘন ঘন মাথা নাড়তে লাগল।
পিয়েরো আমার উদ্দেশ্যে বলল, হেস্টিংস, বেলটা বাজিয়ে খানসামাকে একবার ডাকো তো, 3 বার বাজাও। আমি বাধ্য ছেলের মতো 3 বার বেল বাজালাম। কৌতূহল চেপে রাখা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠেছিল। এর মধ্যে পিয়েরো এমন এক আজব কাণ্ড করে বসল, আমার মুখ দিয়ে কোনো কথা সরল না। পিয়েরো ওয়েস্ট পেপার বাস্কেটটা উপুড় করে ঢেলে ফেলল, আর দ্রুত হারে তার মধ্য থেকে কোনো একটা কিছু খুঁজে বেড়াতে লাগল। কিছুক্ষণের মধ্যেই খানসামাটি এসে হাজির হলো। তার হাতে কার্ডটা দিয়ে একই প্রশ্ন করল পিয়েরো, কিন্তু সেও একই কথাই বলল। মিস্টার ওপালসেনের জিনিসপত্রের মধ্যে ও ধরনের কার্ড কখনো তার চোখে পড়েনি। পিয়েরো তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিল। উপর করে ফেলা বাস্কেট ও মেঝেতে স্তূপীকৃত জঞ্জালের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে তাকাতে ঘর থেকে বেরিয়ে গেল সে। খানসামাটি শুনতে পায় এমনভাবে চিৎকার করে পিয়েরো বলল, হেস্টিংস, তুমি কি জানো নেকলেসটা বিশাল টাকায় বীমা করা আছে? আমি চিৎকার করে উঠলাম, মনে হচ্ছে তোমার কিছুই মনে হচ্ছে না বন্ধু। ব্যাপারটা অবিশ্বাস্য, কিন্তু সেটা ঘটেছে। অনেক হয়েছে, চলো এবার ঘরে ফেরা যাক। আমরা নিজেদের মধ্যে একটা কথাও না বলে বাড়িতে ফিরে এলাম। আমার চোখ দুটোকে বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম পিয়েরো পোশাক পাল্টাতে শুরু করেছে। চোখ দুটো বড় বড় করে তার দিকে তাকাতেই সে বলল, জরুরি দরকার, আজ রাতেই লন্ডনে পৌঁছতে হবে। ভীষণ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এভাবে হঠাৎ? সে বলল, আসল কাজ অর্থাৎ বুদ্ধির খেলা শেষ হয়েছে। সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আমাকে লন্ডনে যেতে হচ্ছে। অবশ্যই সেটা আমি করে ফেলব। মনে রেখো, এরকুল পিয়েরোর চোখে ধুলো দেয়া অত সহজ নয়। আমি তার বাগাড়ম্বর দেখে বেশ বিরক্তই হলাম। তারপর সে বলল, বন্ধু, আমার ওপর রাগ করা তোমার শোভা পায় না। আচ্ছা, কিছু যদি মনে না করো, বন্ধুত্বের খাতিরে আমার একটা কাজ করে দেবে? নিশ্চয়ই, আমি সাগ্রহে বললাম। কি করতে হবে বলো? আমি যে কোটটা খুলে রেখে দিয়েছিলাম তার হাতায় সামান্য সাদা পাউডার লেগে আছে। ওটা একটু ব্রাশ করে দেবে? তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছিলে আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারটার মধ্যে আমার হাত ঢুকিয়ে দিয়েছিলাম। না, আমি তো সেটা লক্ষ্য করিনি। হে বন্ধু, আমার গতিবিধি তোমার সর্বদাই লক্ষ্য করা দরকার। আমার আঙ্গুলে ওইভাবে খানিকটা পাউডার লেগে গিয়েছিল। সামান্য উত্তেজনার বশে খানিকটা অন্যমনস্ক হয়ে ওই আঙুলগুলো আমি কোটের হাতায় মুছে ফেলেছিলাম। এসব কাজ ধীরে সুস্থে ভেবেচিন্তে করার দরকার, কিন্তু সবসময় তা আমি করে উঠতে পারি না। এটাই আমার মহা দোষ বলতে পারো। এটা কি ধরনের পাউডার? পিয়েরো নিয়মনীতির ব্যাখ্যার ব্যাপারে গুরুত্ব না দিয়ে প্রশ্নটা করলাম। তুমি নিশ্চিত থাকতে পারো, ওটা বিষ-টিষ নয়। বুঝতে পারছি তুমি অন্যরকম ভাবছ, কিন্তু ওটা ফ্রেঞ্চ চক। ফ্রেঞ্চ চক? এবার আমার অবাক হবার পালা। জিজ্ঞেস করলাম, ওটা ড্রয়ারে এলো কি করে? ড্রয়ার টানার বা বন্ধ করার সময় যাতে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ কোনোভাবে যাতে আটকিয়ে না যায়, সেজন্য কাঠমিস্ত্রিরা এই ফ্রেঞ্চ চক ব্যবহার করে। আমি তার কথা শুনে হাসলাম। আমাকে হাসতে দেখে সে বলল, আমি ভাবলাম ব্যাপারটা বেশ সিরিয়াসভাবেই নিয়েছ। এটাকে মোটেই হেলাফেলার জিনিস মনে করো না। যা হোক, আপাতত বিদায়ী হচ্ছি। এরপর সে বেরিয়ে যেতেই দরজাটা বন্ধ হয়ে গেল, আর আমি একটু ব্যঙ্গের হাসি হেসে ব্রাশটা নেয়ার জন্য হাত বাড়িয়ে দিলাম। পিয়েরোর কাছ থেকে কোনো খবর না পেয়ে আমি একটু ঘুরতে বেরোলাম। কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা হয়ে গেল। একটা হোটেলে আমরা লাঞ্চ করলাম। বিকেলের দিকে আমরা একটা গাড়ি নিয়ে বেড়াতে বেরোলাম, বেশ দূরের একটা জায়গায়। মাঝপথে টায়ার পাংচার হয়ে যাওয়াতে আমাদের ফিরতে দেরি হয়ে গেল। গ্র্যান্ড মেট্রোপলিটনে যখন এসে পৌঁছলাম, রাত তখন 8টা বেজে গেছে। হোটেলে ঢুকেই প্রথমে যাকে দেখলাম সে পিয়েরো। ওপালসেন দম্পতির মাঝখানে দাঁড়িয়ে সে তাদের সঙ্গে গল্প করছিল। তার সমস্ত মুখে একটা উৎফুল্ল ভাব ছড়িয়ে আছে। সে আমাকে দেখেই মহানন্দে চিৎকার করে বলল, বন্ধু, আমাকে ধন্যবাদ দাও।
চমৎকারভাবে সবকিছু সমাধান হয়েছে। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, সত্যি? মিসেস ওপালসেন উজ্জ্বল হাসিতে মুখটা ভরিয়ে তুলে বললেন, অসাধারণ। সত্যি আমি ভীষণ অবাক হয়ে গেছি। আর তোমাকে আমি বলিনি, একমাত্র পিয়েরো ছাড়া আমার নেকলেসটা আর কেউ খুঁজে বের করতে পারবেন না? ডিয়ার, তুমি ঠিকই বলেছিলে। আমি অসহায়ভাবে পিয়েরোর দিকে তাকালাম। সে বলল, একটা চেয়ার টেনে নিয়ে বসো, সমস্ত ব্যাপারটা তোমাকে খুলে বলছি। সুন্দরভাবে সমস্ত ব্যাপারটা শেষ হয়েছে। শেষ হয়েছে মানে? নেকলেস চোরদের গ্রেপ্তার করা হয়েছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাদের গ্রেফতার করা হয়েছে? চোর দুজন, একজন হোটেলের পরিচারিকা আর অন্যজন ওপালসেনদের খানসামা। তোমাকে আমি ফ্রেঞ্চ চকের সম্বন্ধে একটা ইঙ্গিত দিয়েছিলাম, কিন্তু সেটা নিয়ে তোমার মনে কোনো সন্দেহ দেখা দেয়নি। হ্যাঁ, মনে পড়ছে। তুমি বলেছিলে কাঠমিস্ত্রিরা এই ফ্রেঞ্চ চক ব্যবহার করে, নিশ্চয়ই স্বচ্ছন্দে খুলতে ও বন্ধ করতে, নিঃশব্দে, যাতে এই ড্রয়ারটা খোলা বা বন্ধ করা যায়, সেজন্য কেউ না কেউ এই ফ্রেঞ্চ চকের গুঁড়ো ব্যবহার করেছিল। এখন প্রশ্ন হলো, কে হতে পারে সেই ব্যক্তিটি? নিশ্চয়ই হোটেলেরই ওই পরিচারিকা। পরিকল্পনাটা এত সূক্ষ্ম ছিল, সেটা কারো চোখে পড়বার কথা নয়। এমনকি এরকোল পিয়েরোর চোখেও সেটা প্রথম দিকে ধরা পড়েনি। মন দিয়ে শোনো কিভাবে চুরিটা হলো। খানসামা ওপালসেনদের পাশের খালি ঘরটায় অপেক্ষা করছিল। ফরাসি মেয়েটি যখন ম্যাডামের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল, তখন হোটেলের পরিচারিকাটি বিদ্যুৎ গতিতে ড্রয়ার খুলে অতি সন্তর্পণে জুয়েল কেসটা বের করে নিল এবং পাশের ঘরে অপেক্ষারত খানসামার কাছে সেটা পাচার করে দিল। এরপর খানসামার সুযোগ বুঝে ডুপ্লিকেট চাবি দিয়ে বাক্সটা খুলে নেকলেসটা বার করে নিল। তারপর সে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে লাগল। এর মধ্যে ফরাসি মেয়েটির আরেকবার নিজের ঘরে যাওয়ার দরকার হলো। যে মুহূর্তে সে ম্যাডামের ঘর থেকে বেরিয়ে গেল, সেই মুহূর্তে জুয়েল কেসটা খানসামা হোটেল পরিচারিকার কাছে হস্তান্তর করল এবং সেটা সঙ্গে সঙ্গে সে আবার ড্রয়ারের মধ্যে যথাস্থানে রেখে দিল। একটু থেমে পিয়েরো আবার বলতে শুরু করল, এই ঘটনার কিছুক্ষণ পরেই ম্যাডাম নেকলেসটা নিতে এলেন, কিন্তু সেটা জুয়েল কেসের মধ্যে পাওয়া গেল না। চুরি ধরা পড়ল। পুলিশ তাকে সার্চ করতে চাইলে সে মোটেই আপত্তি করল না, কারণ সে ভালোভাবেই জানত ওটা তার কাছে পাওয়া যাবে না। তাকে সার্চ করা হলো এবং যথারীতি তার কাছে কিছুই পাওয়া গেল না। সে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হলো। ঝুটো মুক্তোর নেকলেসটা সেদিন সকালেই সুকৌশলে ফরাসি মেয়েটির বিছানার নিচে রেখে দিয়েছিল, আর সেটা করেছিল হোটেলের পরিচারিকা। একেবারে দারুণ ছক, তাই না? কিন্তু তোমার লন্ডন যাওয়ার সঙ্গে এর কি সম্পর্ক? কার্ডের কথা তোমার মনে আছে? নিশ্চয়ই। ওটা আমাকে রীতিমতো ধাঁধায় ফেলে দিয়েছিল। এখনো একই রকম ধাঁধার মধ্যে আছি। বন্ধু, ব্যাপারটা আর কিছুই নয়। খানসামার হাতে ওটা দিয়েছিলাম কারণ তার আঙ্গুলের ছাপ নেয়াই ছিল আমার উদ্দেশ্য। যা হোক, আমি সোজা স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে হাজির হলাম। সেখানে আমাদের পুরনো বন্ধু ইন্সপেক্টর জ্যাপের সঙ্গে দেখা করে তাকে সমস্ত ব্যাপারটা খুলে বললাম। আমি যা সন্দেহ করেছিলাম, আঙ্গুলের ছাপগুলো ওই দুজন কুখ্যাত জুয়েল চোরের। পুলিশ তাদের অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল। সব শুনে জ্যাপ আমার সঙ্গে চলে এলো। গ্রেফতার করল দুজনকেই। খানসামার কাছেই নেকলেসটা পাওয়া গেল। এসব ব্যাপারে ওরা দারুণ জুটি, কিন্তু সঠিক কৌশল বা পদ্ধতি প্রয়োগ করতে পারেনি বলে ধরা পড়ে গেল। কিন্তু তাদের কৌশলে খুঁতটা কি ছিল? খুঁতটা খুব ছোট্ট, তেমন চোখেই সেটা ধরা পড়বে। ওপালসেনদের পাশের খালি ঘরটা কখনো পরিষ্কার করা হয় না, ফলে সেখানে প্রচুর ধুলো জমে গিয়েছিল। খানসামা যখন জানালার কাছের টেবিলটার ওপর জুয়েল কেসটা রেখেছিল, তখন ওখানে একটা চৌকো ছাপ পড়ে গিয়েছিল। আমি প্রথমে বুঝতে পারিনি। তারপর ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এক মুহূর্ত কেউ কোনো কথা বলল না। মিসেস ওপালসেন বললেন, যাই হোক,
আমি আমার সাধের নেকলেস ফিরে পেয়েছি, এই যথেষ্ট। হাসি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন মিসেস ওপালসেন। আমি বললাম, খুব আনন্দের খবর। আপনি যে আপনার নেকলেসটা ফিরে পেয়েছেন, তাতে আমরা সকলেই খুশি হয়েছি। চলুন, এবার ডিনারের পাট টুকিয়ে ফেলা যাক। ডাইনিং রুমের দিকে যেতে যেতে বললাম, বেড়াতে এসেও বেশ খানিকটা নাম কিনে ফেললে, তাই না? পিয়েরো বেশ শান্ত স্বরেই বলল, নামের কথা বলছো না? এটা জ্যাপ আর এখানকার ইন্সপেক্টরের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। ক্রেডিট পাবে ওরা দুজনে। এরপর পকেটের মধ্যে হাত ঢুকিয়ে বলল, তবে মোটা অঙ্কের একটা চেক পেয়েছি মিস্টার ওপালসেনের কাছ থেকে। যথা লাভ বলতে পারো। তবে এবারের উইকেন্ডটা এভাবেই বরবাদ হয়ে গেল। পরের উইকেন্ডে এখানেই আসব। আর তখন কিন্তু খরচ খরচার ব্যাপার আছে, সেটা না হয় আমিই বহন করব।